ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। আজকে আপনাদের মাঝে দুইটা ভৌতিক সত্য ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম, যেগুলা মানুষের জীবনে ঘটেছিল। এবং এই দুইটা ঘটনা অনেক ভয়ঙ্কর, যেগুলো আপনারা শুনলে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় ফিরে যাওয়া যাক। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতেবেন। এবং আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। আশা করি পরবর্তীতে সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করব। তো চলুন ঘটনায় ফিরে যাক। কলেজে শেষবারের মতন আড্ডা দিতে দিতে রাত প্রায় 1টা হয়ে গেছে। আরও থাকার ইচ্ছা আছে, কিন্তু গাড়ি পাবো না বলে সেখান থেকে এসে পড়ি। সিএনজি স্টেশনে এসে দেখলাম একটা লোকও নেই। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি একটু আটকে উঠি। পিছন ফিরে দেখলাম একজন বয়স্ক লোক, সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি ও লুঙ্গি পরনে তার। তাকে দেখে আমি ভাবছি, এই বুঝি আমার মরণ আসলো। আমার কল্পনার গুড় ভেঙে সে বলে উঠল, কই যাবি বাবা? আমি বাড়ির নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তখনই তিনি বললেন, আয় বাবা, এই গাড়ির দিকে আয়। গাড়ির দিকে হাঁটা দিয়ে আমার ভাবনা ভুল হলো, সে তো একজন সিএনজি চালক। গাড়িতে উঠে বসলাম। গাড়ি চালানো শুরু করলো। কিছু দূর যেতেই নীরবতা ভেঙে চালক চাচা বলে উঠলেন, তো বাবা, এত দেরি হলো কিভাবে? আমি বললাম, চাচা, আজকে আমাদের কলেজের লাইফের শেষ দিন ছিল, তাই বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। চালক চাচা আর কিছুই বললেন না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা 41 বাজে। আর ঠিক তখনই একটা শীতল বাতাস এসে গায়ে লাগলো। পুরো শরীর কেঁপে উঠল। এখন জানি কেমন লাগছে আমার। মনে হচ্ছে যেন মাথার উপর 21 কেজির একটা বস্তা আছে, আর পুরো শরীর নাড়াতে পারছি না, বার হয়ে রয়েছে। পারছি না চোখ খুলে রাখতে। যতই চাইছি চোখ খুলে রাখতে, কিন্তু পারছি না। চোখ বন্ধ হয়ে আসলো। আর বন্ধ হওয়ার সময়ে দেখলাম আমার পাশে একটা কালো কুচকুচে অবয়ব বসে আছে। হঠাৎ গাড়িটা ব্রেক করলো, আর আমার ঘুম ভেঙে গেল। আর বুঝতে পারলাম সব কিছুই ছিল স্বপ্ন, বাজে স্বপ্ন। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 31 বাজে একটা। আর তখনই একটা শীতল বাতাস অনুভব করলাম। কিন্তু আমার সাথে অস্বাভাবিক কিছু হয়নি। এই সব কিছু স্বপ্ন ছিল, এটা বাজে স্বপ্ন। আমি চাচাকে বললাম, চাচা, কি হলো? গাড়ি ব্রেক করলেন কেন? নিঃশ্বাস ছেড়ে চালক চাচা উত্তরে বললেন, ফিসফিস করে কি যেন বলছে। শুনে মনে হলো দোয়া দুরুদ পড়ছে। দোয়া দুরুদ পড়া শেষ করে চাচা পিছন ফিরে গায়ে ফু দিতে লাগলো। আমি বললাম, চাচা, কি হয়েছে? এবার চাচা উত্তর দেয়নি, আবারও দোয়া দুরুদ পড়তে শুরু করলো। এবার আর ফিসফিস করে না, উচ্চ সুরে পড়তে থাকে। চাচা একটা পানির বোতলে 3বার ফু দিয়ে বোতল থেকে কিছু পানি তার হাতে নিয়ে আমার গায়ে ছিটিয়ে দেয়। পানির ছিটা আমার শরীরে লাগার সাথে সাথেই পুরো শরীর জ্বলে ওঠে। আর তখনই আমার শরীর থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে বাতাসের সাথে মিশে যায়। আমি সেই দিকে হাঁ করে তাকিয়ে থাকি। কিছুক্ষণ বাদে চাচা বলে উঠল, এই নে বাবা, এখান থেকে 3 টুক পানি খা। পানির বোতল এগিয়ে দিয়ে তার হাত থেকে পানির বোতলটা নিয়ে 3 ডুক পানি পান করলাম। চাচা বলা শুরু করলেন, আমি এক মনে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ গাড়িটি বার হয়ে যায়। টানতে অনেক কষ্টকর হয়ে ওঠে। আর তুই ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলি। তোর এত ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার আওয়াজটা শুনে আমি তোকে দেখার জন্য যখন লুকিং গ্লাসে তাকাই, তখন আমি দেখতে পাই তোর পাশে একটা কালো কুচকুচে অবয়ব বসে আছে। তার পুরো শরীর কালো, তার চোখ দুটো রক্ত লাল, এবং তার শরীর থেকে হাজার হাজার বছরের মাংস পচা গন্ধ আসছিল। তারপর দোয়া দুরুদ পড়ে তোর গায়ে ফু দিলাম আর পানি ছিটিয়ে দিলাম। এরপর থেকেই সে তোর শরীর ছেড়ে পালিয়ে গেছে।
চাচার কথা শুনে আমি তো হয়ে যাই। তার মানে আমি যা দেখছি সব স্বপ্ন নয়, সবগুলো সত্যি। আমার ভাবনার মাঝে চাচা বলে উঠল, চিন্তা করিস না, আমি একজন কবিরাজকে চিনি, কাল তোকে তার কাছে নিয়ে যাব। চাচা, জিন আমার পিছু নিবে কেন? আমি কি করছি তা তো আমি জানি না, তুই কি করছিস, কিন্তু এটা জিন না, এটা শয়তান পিছু নিয়েছে। বিশ্বাস করেন ওই দিন নিজেকে এত বেশি অসহায় লাগছিল, যেন আজকে এই চাচা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। এই চাচা যদি একটু আগে আমার গায়ে পানি ছিটা না দিত তাহলে আমার এতক্ষণে অনেক কিছু হয়ে যেত। তারপর চাচা চালিয়ে নিয়ে আমার বাড়িতে আসলেন। এই নে বাবা, এসে পড়ছি তোর বাড়িতে। গাড়ি থেকে নেমে চাচাকে একটা প্রাপ্য ভাড়া বুঝিয়ে দিয়ে চলে আসার সময় পিছন থেকে চাচা ডাক দিয়ে বললেন, এই পানির বোতলটা রাখ। কোনো অস্বাভাবিক কিছু হলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করে এই বোতলে ফু দিবি 3 বার করে। তারপর কিছুটা পানি ছিটাবি আর 3 ডুক পানি খাবি। আমি চাচার উত্তরে সম্মতি দিয়ে তারপর আমি ফিরে আসলাম। আমার মনে পড়ল ওই চাচার নামে জিজ্ঞেস করেন নাই, যে পিছন ফিরে দেখি চাচাও নেই, সেই সিএনজিও নেই। এরপর তাড়াতাড়ি চলে গেলাম। সে এত তাড়াতাড়ি কিভাবে চলে গেল? ঘরের দরজায় নক করার কিছুক্ষণ পর ছোট ভাই রাফি ছদ্মনাম এসে খুলে আমাকে দেখে এক চিৎকার করে বলে, মা, ভাই এসেছে। কিরে, আমারে দেখে এত খুশি হয়েছিস কেন? এরই মধ্যে মা বাবা হাজির। মা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুই এতদিন কই ছিলি? কথাটা বললেই কান্না শুরু করে দে। বাবা আমাকে উদ্দেশ্য করে বলে, বাবা কই ছিলি এতদিন? তোকে কত খুঁজেছি জানিস? বাবার কথা শেষ হতেই রাফি বলে উঠল, তোর মোবাইলও বন্ধ ভাইয়া। এবার রাফির উদ্দেশ্য করে বলে, রাফি তোর আপুকে বলে দে সে এসে গেছে, আর চিন্তা করতে না। আচ্ছা বাবা, আমি শুধু হাঁ করে তাকিয়ে আছি। এরা কি আমাকে সকালের দিক আমি সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম এবং রাতে এসেছি। সবার উদ্দেশ্যে বললাম, তোমরা কি আবুল তাবুল বলছো? আমি তো সকালেই বের হয়ে গেছি ঘর থেকে, আবার এখন আসছি। আমার কথা শুনে রাফি বলে উঠল, কিরে ভাইয়া, তুই আজ 3 দিন যাবৎ ঘুরে ফিরেছ নাই? আমি কিছু না বলে মোবাইলটা হাতে নিলাম তারিখ দেখার জন্য। তারিখ 28 তারিখ 12 মাস 2017, সময় 2টা 34, মোট 21টা মিসড কল। আমি তো বের হয়েছিলাম 24 তারিখে। 24 তারিখ আমি কি করছি তাও আমার মনে নেই, কিন্তু 25 তারিখ 26 তারিখ এই 3 দিন আমি কিভাবে কাটালাম আর আমার মনে নেই কেন এই সব কিছু? এরই মধ্যে আমি অনেক কিছু বুঝতে পারলাম যে সেই রাতের ঘটনা। বাকি দিনগুলো হিসাব মিলাতে পারলাম, কি হয়েছিল আমার সাথে বুঝতে পারছি না। বাবা বলে উঠল, কি রে কি ভাবছিস এত? বল, এতদিন কই ছিলি? আমি বললাম, জানি না। আমার বাবা বললেন, জানি না মানে? আমি বললাম, জানি না আমি কোথায় ছিলাম। আমি উত্তর দেওয়ার আগেই মা বলে উঠল, ছেলেকে এত প্রশ্ন করছো কেন? করব না, রাস্তায় রাস্তায় মারামারি করে ঘুরে বেড়ায়, আর এখন মনে হয় ওকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, আজ ছেড়ে দিয়েছে। আরে রাখো তোমার আজাইরা ফাউল। এবার আমাকে উদ্দেশ্য করে বলতেন, আয় বাবা আয়, হাত মুখ ধুয়ে খেতে বস, আমি আবার খেতে দিচ্ছি। আমি বললাম মাকে, নাম আমার ক্ষুধা নেই। এই বলে এসে পড়লাম ঘরে। আসার সময় মা কয়ে একবার, বাবা কয়ে একটু খা, কিন্তু আমি সাড়া দেইনি। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম। ভাবতে লাগলাম কোথায় হারিয়ে গেল ওই 3 দিন আমার জীবন থেকে। অনেকক্ষণ চিন্তা করার পর বিছানায় শুয়ে পড়লাম। একবার ওপাশ আর একবার ওপাশ করতে রাত কেটে যায়, ঘুম আসেনি। ফজরের আজান শুনে বিছানা ছেড়ে দাঁড়াই, চলে যাই মসজিদে নামাজ আদায় করার জন্য। আমাকে মসজিদে দেখে সবাই অবাক হয়ে যায়। তাদের অবাক হওয়ার কারণ 2টা। আমাকে এতদিন পর দেখায়। 2 জন যেন রোজি জুলাপির জন্য জুম্মার নামাজ পড়ে, এই ছাড়া অন্য কোনো নামাজে সময় তাকে দেখা যায় না।
সে আজ ফজরের নামাজের সময় মসজিদে এসেছে। নামাজ আদায় করলাম। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখি বুড়ে সূর্য উঁকি মারছে। এই সুন্দর দৃশ্যটা দেখছিলাম, তখন বাম পাশ থেকে কেউ বলে উঠল, চল বাবা যাই। কণ্ঠ শুনে মনে হলো কাল রাতের সেই চালক চাচা বাম দিকে তাকিয়ে আছেন। দেখি সেখানে কেউ নেই। কিবে মাত্রই তো কেউ আমাকে ডাক দিল, মনের ভুল হবে। পিছন থেকে বাবা বলে উঠল, সূর্য তো দিক দিক দিয়ে উঠছে, তাহলে রনি ফজরের নামাজ আদায় করলো কেন? মনে হয় বাবা সূর্য নয়, আজ চাঁদ বুলে দিয়ে উঠছে। আর এই বলে তারা দুজন হাসতে হাসতে বাড়ির দিকে চলে গেল। মসজিদ থেকে বের হয়ে বাম দিকে রাস্তা দিয়ে গেল মেইন রোড, আর ডান দিকে গেল আমাদের বাড়ি। আমাদের বাড়ির সামনে গিয়ে মসজিদের পাশে দিয়ে গিয়ে আরও একটি রোড যা অন্য গ্রামে যায়। আমাদের বাড়ি এত সময় মাঝখানের উঠান, আর উঠান ঘিরে গড়। এগুলো বললাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ঘর ঢুকতে দেখি বাবা আর রাফি ব্যবসার হিসাব নিয়ে বসেছে। এখন আমাকে কি বলবে আমি জানি। দেখ তোর ছোটো ভাই কি সুন্দর করে ব্যবসার আমার জন্য সাহায্য করছে, ভদ্রতার সাথে তার সাথে চলাফেরা কর। তখন বললাম আমি যে না, এরকম হবে না। বাবার কথায় কান না দিয়ে আমি চলে আসলাম রুমে। এরপর লুঙ্গি গামছা নিয়ে বের হয়ে গেলাম গোসল করার জন্য। যাওয়ার সময় মাকে গেলাম নাস্তা তৈরি করতে। পুকুরের সামনে এসে দাঁড়ালাম আর ভাবছি কতই না গভীর এই পুকুর। চিরি বেয়ে পুকুরে নামলাম, একটা ডুব ছিল। এরপর দাঁড়ালাম গায়ে সাবান দেওয়ার জন্য। সাবানটা যখন হাতে নিলাম ঠিক তখনই কেউ একজন আমার পা টান দেয়। টানার সাথে সাথে আমি পানিতে তলিয়ে যাই, আর শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছিল, এক পর্যায়ে মরে যাওয়ার উপক্রম। তখন আমার কেউ কাঁধে হাত রাখে, আমার গাড় ভাঙ্গে। তার মানে একটু আগে যা হচ্ছিল তা সত্য ছিল না। যে আমার কাঁধে হাত রেখে সে ছিল আমার এক চাচাতো ভাই রাতুল। কিরে রনি, দাঁড়াইয়া দাঁড়িয়ে আছিস কেন? আর এতদিন কই ছিলি? আমি বললাম জানি না, বলে পিছনে ফিরে চলে আসার জন্য। তখন রাতুল ডাক দিয়ে বলে উঠল, লিলির বিয়ে হয়ে গেছে। দাঁড়িয়ে পড়লাম ওর দিকে, ফিরে বললাম বিয়ে হয়ে গেছে মানে কবে? তারা বলল তোর নিখোঁজের দ্বিতীয় দিন, তুই যখন নিখোঁজ ছিলি এই সুযোগে বিয়ে দিয়ে দিছে। তখন আমি বললাম পুলাপাইনগুলারে ডাক, আজ ফিরোজের একদিন কি আমার একদিন। ফিরোজ হচ্ছে লিলির বাবা, আর লিলি হচ্ছে যাকে সে পছন্দ করে। এই বলে গোরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে কেউ আমার নামে ধরে ডাক দেয় এবং বলে উঠল, প্রেম ভালোবাসা বাদ দে, একটা শয়তান যে তোর পিছু নিয়েছে সেটা খেয়াল করেছিস? বাম পাশে তাকিয়ে দেখি সেই গভীর রাতের চাচা, যিনি কিনা রাতে আমার কাছে এসেছিলেন। তাকে দেখে বললাম, আরে চাচা আপনি এখানে? চাচা বললেন, নাস্তা খেয়ে আয়, কবিরাজের কাছে যাব। আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না। চাচাকে বললাম গড়ে আসার জন্য, তিনি না করলেন। গড়ে এসে নাস্তা করে গেলাম চাচার কাছে। তিনি সিএনজি নিয়ে অপেক্ষা করতেছিলেন। সিএনজিতে চড়ে বসলাম। গাড়িটা আমাদের গ্রাম থেকে বের হয়ে অন্য একটা গ্রামে ঢুকলো। তারপর একটু পুরানো বাড়ির সামনে গিয়ে থামলো। এই বাড়িটা দেখতে প্রচুর ভয়ানক লাগছিল। চাচা সিএনজি থেকে নেমে আমায় উদ্দেশ্য করে বলল, আমার পিছু পিছু আয়। এই বলে চাচা চলা শুরু করলো। আমি সিএনজি থেকে নেমে তার পিছু এলাম। বাড়ির পাশ দিয়ে চলে গেলাম বাড়ির পিছন থেকে। পিছনে এসে দেখি একটা বুড়ো লোক বসে আছে। জায়গাটা দেখে কবরস্থানের মতন মনে হচ্ছে। চাচা আমায় উদ্দেশ্য করে বলে উঠল, এখানে বস, বাসার জায়গার আঙ্গুল তাক করে। আমি বসে পড়লাম সেই কবিরাজের সামনে। তারপর কবিরাজ চাচার দিকে তাকিয়ে চলে যাওয়ার ইশারা করলো। চাচা পিছন ঘুরে চলে যেতে থাকে। আমি এক মনে তার চলে যাওয়া দেখছিলাম। আর ঠিক তখনই কবিরাজ গভীর গলায় আমায় ডাক দিয়ে বলে, রনি শুন। আমি বললাম জি। তোমার কি সমস্যা? সেটা আমার জিন আমাকে বলেছে। আপনার সমস্যা? আমি বললাম আমার জিন, সে তো এখানে নিয়ে আসছে আমার সেই জিন আমার।
এই কথা শুনে আমি তো হয়ে যাই। আমি এতক্ষণ জিনের সাথে ছিলাম। আমার কল্পনাটার গুড় ভেঙে কবিরাজ বলল, তোমার পিছনে একটা জিন লাগানো হয়েছে। কে লাগিয়েছে সেটা? লাগিয়েছে কোনো এক কবিরাজ। সেই কবিরাজ যে কিনা লাগানোর জন্য টাকা দিয়েছে ফিরোজ আল মাহমুদ নামের কেউ। হুজুর আমায় আমি কি জানি ফিরোজ কে? আমার পিছন বলার মতো সে কেনই বা এরকম করলো? বলার আগে থামিয়ে দিয়ে কবিরাজ বললেন, উত্তেজিত না হয়ে নাম বলছি তা খেয়াল করো। কেন আপনি বলেছেন ফিরোজ আল মা? বলার আগেই থেমে গেলাম, কারণ লিলির বাবার পুরানো নাম ফিরোজ শেখ, আর আমার বাবা পুরা নাম ফিরোজ আল মাহমুদ। কিন্তু আমার বাবা কেন আমার পিছনে জিন লাগাবে? আর লাগাবে কারণ সে তোমার আসল বাবা নয়। আমি বললাম, কি? আমি অবাক হয়ে উনি কিভাবে মনের কথা শুনলেন তার থেকে আরও বেশি অবাক লাগলো তার কথাগুলো শুনে। উনি আমার আসল বাবা নয়। তোমার আসল বাবা আব্দুল্লাহ মামুন। তোমরা যখন 3 মাস চলে তখন তিনি অস্বাভাবিকভাবে মারা যান। তার মারা যাওয়ার কিছুদিন পর মামুনের ছোট ভাই মাহমুদের সাথে তোমার মায়ের বিয়ে হয়ে। মানলাম উনি আমার আসল বাবা নাই। এটা বলুন, উনি কেন আমার পিছনে জিন লাগিয়েছেন? ধন সম্পদের জন্য। তোমার বাবা মারা যাওয়ার পর সব সম্পত্তি তোমার মায়ের হয়ে যায়, আর সেই সম্পত্তির লোভে পড়ে মাহমুদ তোমার মাকে বিয়ে করে। বিয়ের পরে মাহমুদ অনেক চেষ্টা করতেও পারেনি সম্পত্তি নিজের নামে করে নিতে, কারণ শর্ত ছিল মায়ের অস্বাভাবিক মৃত্যু হলে কিছু ট্রান্সটে চলে যাবে। তো উনি আমার পিছনে জিন লাগাবে কেন? কারণ তোমার মা সব কিছু তোমার নামে করে দিয়েছে, আর তোমার পিছু জিন লাগিয়েছেন তোমাকে পাগল বানাবে, যাতে তোমার থেকে কি সব কিছু কেড়ে নিতে পারে। তো এখন কি করব? আর এই জিন বা কেনই আমার ক্ষতি করার চেষ্টা করছে? এই জিন স্মৃতি থেকে দিন দিন তোমার মাথা থেকে সব কিছু মুছে দিয়েছে। তোমার কিছু করা লাগবে না, সব কিছুর ব্যবস্থা করছি। এবার শুধু তুমি ভালো হয়ে চলো। আর এই জিন তোমাকে 3 দিনের জন্য গায়েব করেনি। আমার এখানে নিয়ে আসতে তোমার চিকিৎসা করছিলাম ওই 3 দিন। আর আপনি বা আমার জন্য এত কিছু করছেন কেন তা আমার জিন থেকে জেনে নিও। এবার তোমার ডান হাতটা আগা করো। এই বলে আমি আমার ডান হাতটা আগিয়ে দিলাম তার কাছে। উনি একটা তাবিজ নিয়ে হাতে বেঁধে দিলেন আর বললেন, এই তাবিজে আল্লাহর কালাম লেখা আছে। এর ফলে কোনো বদ জিন তোমার আশেপাশে থাকতে পারবে না। কাল রাতে তোমার বাড়ির সবাই ঘুমানোর পর আমি আসব, তুমি সজাগ থেকো। আচ্ছা হুজুর, ঠিক আছে, তাহলে আমি আসি। এই বলে তার কাছ থেকে সালাম জানিয়ে বাড়িতে চলে আসলাম। দেখতে পাই জিন চাচা সিএনজির ভিতর বসে আছে। আমি তার কাছে বললাম, চলেন চলে যাই। সে বলল, উঠুন। সিএনজিতে উঠে বসলাম। চাচাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা, আপনার কেন এত সাহায্য করছেন? এই হুজুর হচ্ছেন তোমার নানা। আমার নানা? আমি নানার কথা শুনে আমি চমকে উঠে যাই। সিএনজিতে উঠে এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব কখনোই ভাবিনি। এই হুজুর হচ্ছেন তোমার নানার ছাত্র। তোমার নানা ছিলেন একটা মাদ্রাসার শিক্ষক। তো তিনি একদিন একটা জিনকে নিয়ে গেলাম বানাম, আর বিনা পয়সায় মানুষের উপকার করতে থাকেন। তো এই হুজুর এর বাবা অনেক অসুস্থ হন। সব ডাক্তার কবিরাজ বলে দিয়ে যান সে আর বাঁচবে না। এরপর তোমার নানা হুজুরের বাবার চিকিৎসা করেন। এরপর তিনি সুস্থ হয়ে যান। তো হুজুর তার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করার জন্য সারা জীবন তোমার নানার গুলামি করতে চায়। সে তো তোমার নানা বলে আমি কে? সে যে তুমি আমার গুলামি করবা, তুমি শুধু এক আল্লাহর গুলামি করবা। তো হুজুর এই কথা শুনে বলে, তাহলে আপনার কাছে রেখে দিন, আমি আপনার ছাত্র হয়ে থাকবো, কাজ শিখবো। এরপর 10 বছর পর হুজুর তোমার নানার সাথে থাকেন। তোমার নানার বয়স হওয়ার সব দায়িত্ব হুজুরকে দিয়ে দিয়েছেন, আর বলেছিলেন যে আমার পরিবারের কোনো বিপদ হলে তুমি এগিয়ে আসো,
আমাকে কথা দেও তুমি বিনা পয়সায় মানুষের উপকার করবে। আর আজ 20 বছর ধরে তোমার নানার দেওয়া কথা পালন করছেন। আচ্ছা চাচা, হুজুর বলেছেন তো সব কিছু ঠিক করে দিয়েছেন, কিন্তু সকালে পুকুরে আমার পা টান দিল, ওটা কারা? ওটা তোমার কল্পনা ছিল, ওটা কিছু নয়। বাড়ি এসে পড়েছে নাম, বাইরে তাকিনি, দেখিনি তো বাড়িতে এসে পড়েছে। ঠিক তখনই সিএনজি চালক চালানো শুরু করেননি। ভাবতে ভাবতে সিএনজি থেকে নামলাম, আর পিছন ফিরে দেখি সিএনজিও নাই, চাচাও নাই। এখন তো নিয়ে বাবার কিছু, কারণ উনি জিন। ঘরে ঢুকে দেখি নকল বাপ বসে বসে খাবার কাগজ পড়ছেন। তখন ওকে দেখলাম, আমার গা জ্বলে উঠছে, ইচ্ছা করছে গলাটা টিপ দিয়ে মেরে ফেলি, কিন্তু মারলে তো জেলের ভাত খাইতে হবে। এগুলো বাবার মতন নকল বাপ হয়ে উঠল। দরজার সামনে পাহাড় হয়ে দাঁড়িয়ে আছিস কেন? তাতে কি হয়েছে তোমার? ঘর থেকে আমি যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ামো। বিয়াদব, আমার বাবা বললেন আমাকে বিয়াদব। কত বড় কথা! তার মানে কি? আমি কি বাইরে থেকে আসছি? কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেলাম, আর বসে বসে অপেক্ষা করতাম আগামীকাল রাতের জন্য। আজ জীবনের 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করলাম, রাতের খাবারের পর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙানোর দরজা নক করার আওয়াজ শুনে দরজা খুলে দেখলাম পাই ঘর ভর্তি মানুষ। মা বাবার রুম থেকে কান্নার আওয়াজ আসতে যাচ্ছে। একজনের না, অনেকজনের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমার পুরো শরীর তখন ঠান্ডা হয়ে যায়। ধীরে ধীরে মা বাবার রুমের দিকে গেলাম। রুমে ঢুকে দেখলাম খাটের উপর একটা লাশ চাদরে মোড়ানো। আমার মা, রাফি, ছোট বোন, বোনের জামাই ও অন্যান্য আত্মীয় স্বজনরা কান্না করছে। আর বোঝার বাকি রইল না কে দুনিয়া ছেড়েছে। তার দাফন কাফন করতে করতে বিকাল হয়ে যায়। বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন আত্মীয় স্বজন, সান্ত্বনা দেওয়ার মতন কাজই চলছে। সন্ধ্যা হতে হতে পুরো বাড়িটা খালি হয়ে যায়, শুধু তখনই পাশের লোকজন আসে। উঠানে দাঁড়িয়েছিলাম, এমন সময় দেখতে পাই ওই দূরে দাঁড়িয়ে আছে সেই জিন চাচা। তাকে দেখে তার কাছে গেলাম আর বললাম, তাকে কি আপনারা মারেছেন? আমরা মানুষের উপকার করি, আমরা কারো ক্ষতি করি না। তার হায়াত শেষে মারা গিয়েছে। উনি যা পাপ করেছেন তার শাস্তি তিনি পরকালে পেয়ে যাবেন। হুজুর কি আজ রাতে আসবেন? না, তিনি আসবেন না। বাবা মাথা থেকে তোমার মরার চিন্তা মুছে দিতেন, কিন্তু সে তো এখনো বেঁচে নেই। তাবিজ কি রাখবো? এই তাবিজ আল্লাহর কালাম লেখা। এখানে তাবিজ তোমার কাছে থাকলে কোনো কিছু তোমার ক্ষতি করতে পারবে না। আচ্ছা তাহলে তো ভালো হলে চলে, ভালো থেকো। এই বলে সিন্নি সেখান থেকে চলে যান। তারপর তাকে আর কখনো দেখা যায়নি। 2 বছর পর ছোট ভাই রাফি বাবার শোকে নেশাগ্রস্ত হয়ে মারা যায়। ভাই 22 সালেও মারা যায়। তখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। একা একা বসে এই ঘটনাটি পুরো জীবনকে বদলে দিয়েছে। আগে কত হাসি খুশি থাকতাম, এখন শেষ হয়েছে হাসি। সেখানে নেই সেই হাসি, নেই সেই ভালোবাসা। কোথায় গেল সেই ভালোবাসা? এই বলেই এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই ঘটনাটি ভালো লেগেছে এবং দ্বিতীয় ঘটনাটি আরও বেশি ভয়ঙ্কর। শুনলেই আপনারা বুঝতে পারবেন। আসুন দ্বিতীয় ঘটনায় যাই। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। একজন 52 বছর বয়সের মহিলার চেকআপের পর যখন দেখলেন তিনি প্রেগনেন্ট, তখন হাসপাতালের সকল ডাক্তারের বিপদ সীমা আর রইল না। মহিলাটি এবং তার পরিবার এর চেয়ে বেশি বিমোহিত হলেন।
চিকিৎসা বিজ্ঞানের নানান সময় নানান আশ্চর্য ঘটনা ঘটে, কিন্তু এটা তো ডাক্তাররাও সেই পর্যায়ে ফেলতে পারছেন না, কারণ মহিলাটির স্বামী আজ থেকে 6 বছর আগে মারা গিয়েছেন। মহিলাটি তার এক ছেলের বউ, 2 নাতনি নিয়ে ঢাকা শহরের একটি অভিজাত এলাকায় বসবাস করেন। মহিলাটির একমাত্র সন্তান রিফাত। ডাক্তারের সাথে মা তার সম্পর্ক এমন অদ্ভুত কথা শুনে পুরোই স্তব্ধ হয়ে গেল। স্তব্ধ ভাব কাটতে বেশ কিছুটা সময় লাগলো তার। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি ডাক্তার সানজিদাকে বলেন, এটা আপনি কি বলছেন? আপনি কি বুঝে শুনে বলছেন সব কিছু? সানজিদা মলিন মুখে বললেন, আপনার অবস্থা আমরা বুঝতে পারছি। এই রিপোর্টে হাসপাতালের বাকি ডাক্তারকে দেখানোর পর তারাও বিমোদিত হয়েছে। একজন 50+ নারীর গর্ভে সন্তান বহন করা এটা আশ্চর্য একটা ব্যাপার। রোগীর বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাবে। আপাতত এই বিষয়টা আপনার মাকে কিছু বলবেন না। মূর্তির মতন বসে রইল রিফাত। খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল পুরো হাসপাতালে। ডাক্তার সানজিদা যাকে কথাটা বলতে নিষেধ করেছেন তার কানে কথাটা পৌঁছালো। রিফাতের মা আসমা বেগম নিজের সম্পর্ক এই অদ্ভুত ঘটনা শুনে পুরোই হতভম্ব হয়ে গেছেন। বেশ অনেক দিন ধরে তার শরীর বেশ খারাপ যাচ্ছিল। মাথা ঘুরা, বমি, শরীর দুর্বলতা সহ নানান উপক্রম। তিনি প্রেশারের রোগী, তাই একটা নিয়ে অতটা বেশি ভাবলেন না। কিন্তু তিনি পেটে আরও সমস্যার সম্মুখীন হলেন। তারপর রিফাতের বললেন এসব। সে তাকে হাসপাতালে নিয়ে এলো চেক আপের জন্য। তারপর এই ঘটনা। আসমা বেগম একজন শিক্ষিত মহিলা। তিনি এই অদ্ভুত কথাটা শুনে বাক শক্ত হারিয়ে ফেলছেন। এটা কিছুতেই সম্ভব না, নিশ্চয়ই ডাক্তারের কোনো ভুল হয়েছে। তিনি চুপচাপ রিফাতের নিয়ে বাড়ি চলে এলেন। রিফাতের স্ত্রী রিনা কৌতূহলী হয়ে রিফাতের কাছে আসমা বেগমের কী সমস্যা জানতে চাইলেন। রিফাত একটু অপ্রবুদ্ধভাবে বললেন, তেমন কিছু না, প্রেশারের সমস্যা, পেটের সমস্যা, বেঁকে ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, এগুলো ঠিক হয়ে যাবে। দুপুরে আসমা বেগম কিছুই খাননি। সেই ডাক্তারখানা থেকে আসার পর থেকে চুপটি মেরে তার ঘরে বসে আছেন। রিনা কয়েকবার তার ঘরে গিয়েছিল, কিন্তু তার সাথে কথা বলার কোনো আগ্রহ দেখালেন না। রিনা বেশ চিন্তিত হয়ে পড়ে। রিফাত আসার পর থেকেই তেমন কথা বলছেন না। সে অনুমান থেকেই তাকে কিছু বলছেন না। এটা মনে হয়তো ভিতর দিয়ে আসমা বেগমের জন্য বুকটা কেমন যেন হয়ে উঠছে রিনার। রিফাতের বড় মেয়ের বয়স 6 বছর আর ছোটো মেয়ের বয়স 3 বছর। তাদের একজনের নাম মুক্তা আর একজনের নাম মিম। তাদের অভ্যাস রোজ সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়া। অভ্যাস প্রতিদিনের মতন আজও তারা সন্ধ্যার পর ঘুমিয়ে গেছে। রাতের অন্য দিকের মতন আসমা বেগম রিনা রিফাত খেতে বসে। অন্যদিকে যেই টুকটাক কথা হয় তাদের ভিতর আজও তো আর তেমন কিছু হলো না। খাবার যার যার মতন শেষ করে আসমা বেগম তার ঘরে চলে গেলেন। রিফাত তার ঘরে রিনা খাবার ডেকে থালা বাসন মেজে ঘুমাতে প্রস্তুতি নেয়। আসমা বেগমের সহজেই ঘুম আসে না। ডাক্তার তাকে খাল যেতে বলেছেন। খাল আবারও অস্ট্রেলিয়া করার জন্য রিপোর্ট করার জন্য সেখানে বিষয়টা আসলে কি নিশ্চিত হবেন তারা। তাই আজকের সারাটা দিন যেন গুড়ের মধ্যে কাটলো। 7 পা ভাবে ঘুমিয়ে পড়লেন তিনি। মধ্যরাতে হঠাৎ মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়ে বুঝতে পেরে আটকে চোখ খুলেন আসমা বেগম। চোখ খুলে কয়েক মুহূর্ত পরই পাথরের মূর্তির মতন হয়ে গেছেন। তার মুখের উপর ঝুঁকে রয়েছে একটা অপরিচিত মুখ। বাইরে থেকে আসা জগয়ে আলোয় মুখটা চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু জ্বলজ্বল করে জ্বলছে। তার ভয়ঙ্কর চোখ ও মায়াবী চোখ বাদে পুরো মুখটা ওড়না দিয়ে ঢাকা, শরীরটা একটা চাদর দিয়ে ঢাকা। ঘুমটা থেকে উঠে একটা জ্বলজ্বল ভয়ঙ্কর লাল চোখ জোরে তার সাথে। চোকাচুকি হওয়ার পর বয়ে কুকড়ে গেলেন আসমা বেগম। তার শরীর জমে বরফের মতন হয়ে গেছে। তিনি কয়েক মুহূর্ত শরীর নাড়াতে পারলেন না।
মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। পরক্ষণে কেউ যেন তার ঘরের জগন্নাথ প্রবেশ করেছে। বাইরের আলোয় আর গোর আসছে না, ফুটফুটে অন্ধকার পুরো গোর, শুধু জল জল করে তার দিকে তাকিয়েছে লাল চোখ জোড়া। অনেক চেষ্টার পর তার মুখ দিয়ে একটা গুঞ্জানির শব্দ বেরিয়ে এলো। তিনি সাথে সাথেই জোরে চেঁচিয়ে উঠলেন, কে কে তুমি? ঠিক তখনই চোখ জোড়ো বন্ধ হয়ে গেল। এবার পুরো করে অন্ধকার হয়ে কিছুই দেখা যাচ্ছে না। পরক্ষণে ঘরের আলো জ্বলে উঠল। মায়ের চেঁচানোর শব্দে রিফাত ছুটে এসেছে। এসেই উপলব্ধি করলো, আসমা বেগমকে প্রশ্ন করলো, কি হয়েছে মা? কে এসেছিল? আসমা বেগম এবার হুঁশ ফিরে পেলেন, শীতল গলায় বললেন, কেউ না, সেখানে কেউ আসেনি। বোধহয় বাজে স্বপ্ন দেখছি। রিনা, আমাকে এক গ্লাস পানি দাও তো। তৎক্ষণাৎ রিনা ছুটে রিফাতের পাশে এসে দাঁড়িয়েছেন। সে ড্রয়িং টেবিলের উপরে রাখা জগ থেকেই গ্লাসে পানি ঢেলে আসমা বেগমের দিকে এগিয়ে দিলেন। আসমা বেগম এক নিঃশ্বাসে পানি শেষ করলেন, তারপর তাদের আলোয় নিভিয়ে যেতে বললেন। রিনা তার সাথে থাকতে চাইলেন। তিনি বললেন, থাকতে হবে না, একাই তিনি থাকতে পারবেন। তারা আলো নিভাতে চলে গেল। আসমা বেগম আবার বালিশে মাথায় লাগালেন। তার হঠাৎ মনে হলো তিনি একটা বড় ভুল করে ফেলেছেন। বয়ে তার মাথা এলোমেলো হয়ে গেছে। রিনা এবং এখানো তার সাথেই গেল। হয়তো থাকলে ভালো হতো, অন্তত আলোটা নিভাতে বলা উচিত হয়নি তার। তখন তার একটা বয় কাটছে যে বিছানা থেকে নিচে নামার সাহসও তিনি পাচ্ছেন না। বিশ্বাস করেন, ওই দিন কতটা অসহায়, কতটা যন্ত্রণাদায়ক হলে এমন হতে পারে তিনি ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবেন না। তিনি বয়ে কোকামুখী হয়ে সিলিংয়ের দিকে পিঠ করে চোখ বন্ধ করে শুয়ে রইলেন। এতটা বই তিনি তার পুরো জীবনে পাননি। কথাটা নিচে যাওয়ার পর বই কমল না। তার মনে হচ্ছে তার বিছানার উপর কেউ একজন মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। খাটের নিচ থেকে কখনো গুগরানোর কণ্ঠ, মেইলি কণ্ঠে, চাপা হাসির কণ্ঠে শব্দ ভেসে আসছে। বই একদম শুকিয়ে গেছে আসমা বেগম। এইসব তার মনের ভুল, অবেচেতনা মনের কল্পনা ভাবতেও তার বই করছে না। অনেক কষ্টে ঘুম এলো চোখে এবার তার। তখনই তার জগন্নাথের মতন এতক্ষণে তার ঘুম যেন অদৃশ্য কেউ আটকে রেখেছিল। সকাল 7টার দিকে ঘুম ভাঙে রিনার। তার পাশে রিফাত এবং 2 কন্যা ঘুমে। রিনা ফ্রেশ হয়ে ঘর ঝাড়ু দিয়ে সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক 8টা বাজে পত্রিকার ছেলেটি এসেছে পত্রিকা দিতে। পত্রিকা পড়ার অভ্যাস রিনার নেই। পত্রিকা নিয়ে টেবিলে রাখলেই গিয়ে পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটা মহিলার ছবি চোখ আটকে গেল রিনার। তার শাশুড়ি আসমা বেগমের ছবি বড় করে শিরোনামে দেওয়া, 52 বছরে বৃদ্ধার রহস্যজনকভাবে গর্ভধারণ। এইটা পড়ার সাথে সাথে রিনার মনে হলো তার পায়ের মাটি সরে গেছে। সে শূন্যে ভাসছে। দোপাস করে মেঝেতে পড়ে গেল। প্রথম পেজে কয়েক লাইন লেখা, বাকিটা 9 পৃষ্ঠায় একম কলামে রিনার টানা পড়তে লাগলো। অদ্ভুত সত্যিত্ব লেখা এতে আসমা বেগমের সম্পর্কে। রিনা দ্রুত রিফাতকে ডেকে তুলে পত্রিকায় দেখালো। সে হতভম্ব হয়ে গেল। এই ধরনের একটা পরিস্থিতির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এবার উল্টো রাগ উঠতে লাগলো হাসপাতালের কর্তৃপক্ষের উপর, যারা এই খবরটা এত দ্রুত ছড়িয়েছে। সকাল 11টা বাজে ভয়ঙ্কর একটা সময় পার করেছিলেন আসমা বেগমের পুরো পরিবার। পত্রিকার খবরটা পড়ে আশেপাশের অনেক প্রতিবেশী তাদের খোঁজ নিতে এলো। নানান আত্মীয় স্বজন একের পর এক কল দিতে শুরু করলো। এতটা লজ্জা রিফাত আর আগে কোনোদিন পায়নি। লজ্জা কূপে তার মরে যেতে ইচ্ছা করছে। আসমা বেগম এইদিকে চুপ করে তার বিছানায় মাথা নিচু করে বসে আছেন। তার মাথায় এখনো কিছুই ঢুকছে না। 11:30টার দিকে হাসপাতালে কল করে সেই ডাক্তারকে পাওয়া গেল যিনি আসমা বেগমের চেক আপ করেছেন।
তিনি নিজেও খবরটা কাগজে পড়ে স্থগিত হয়ে গিয়েছিলেন। খবরের কাগজে যা লেখা তার জন্য তার 20 ভাগ সত্য, বাকিটা পাঠকদের আকর্ষিত করার জন্য মন গড়া কাহিনী। এই খবরটা এত দ্রুত কিভাবে ছড়িয়ে পড়ল? তবে এইসব হাসপাতালগুলোতে নাকি পত্রিকার লোকদের কিছু সিন্ডিকেট দালাল থাকে। তারা ওই কাজ করার পাশাপাশি বিচিত্র কোনো কিছু জানতে পারলে তা পত্রিকার রিপোর্টারদের কাছে বিক্রি করেন। এটা মূলত নার্স আয়া টাইপের লোকদের কাজ। তারা যদি করতে পারে সেই কাজটা, তাহলে কঠিন পদক্ষেপ নেবেন এই বিষয়ে জানান রিফাতকে, এবং সে যে করেই হোক আজ এই হাসপাতালে বলেই যেতে হবে। এবং বলেন আসমা বেগমকে নিয়ে ঘটনাটা বেশ জটিল। আসমা বেগম প্রথমে রাজি না হয়ে পরে রিফাতের কথায় বাধ্য হলেন যেতে। রিফাতের আবার চেক আপ করা হলো। যেই একই ফল, 1.5 মাসের একটা বাচ্চা তার গর্ভে। একজন ডাক্তার বললেন একটা বাচ্চার জায়গায় অন্য কিছু হতে পারে, হয়তো মানব আকৃতির টিউমার। যত দ্রুত সম্ভব অপারেশনটা করে ফেলা উচিত। আসমা বেগম কিছুই বললেন না। ডাক্তারকে রিফাতের শুধু ইশারা করে একবার বের করতে বললেন। যখনই এই রিফাত ডাক্তারের কথায় সম্মতি দিয়ে সেখান থেকে বাড়ি চলে আসলো, এবং আর তারা কিছুই বললেন না। রিফাতের শুধু ইশারাটা বলে একবারই বের হয়ে বললেন। রিফাত ডাক্তারকে বলল, আচ্ছা এইসব বিষয়ে কি কাল আমরা কথা বলতে আসব? রিফাত এই বলে বাড়িতে চলে আসলো। আসমা বেগম বাড়িতে ঢুকছিলেন, তখন আশপাশে বাড়ির প্রতিবেশীরা বেশ কৌতূহলী হয়ে তাদের দিকে চেয়ে রইল। লজ্জায় তিনি মাথা নিচু করে বাড়িতে ঢুকলেন। বাকি সময় বাড়ির কেউই কারো সাথে তেমন কোনো কথা বললেন না। রাত 11টার দিকে বিষণ্ণ মন নিয়ে ঘুমিয়ে পড়লেন আসমা বেগম। মাঝরাতে হঠাৎ করে কিলকিল মিষ্টি হাসির শব্দে ঘুম ভাঙছে তার। তিনি আলো জ্বালিয়েই ঘুমিয়েছিলেন, কিন্তু আলো বন্ধ হলো কিভাবে? বিছানায় তার পাশেই একটা অপূর্ববতী মেয়ে বসে রয়েছে। এমন রূপবতী মেয়ে আসমা বেগম তার পুরো জীবনে আরেকটাও দেখেননি। পাতলা ঠোঁট, উঁচু নাক, অপরূপ মুখের গঠন, সারা শরীর চিকরে সাদা আলো বের হচ্ছে। আসমা বেগমের বিছানায় একই রাতে একটা অচেনা অদ্ভুত মেয়ে বসে আছে। এটা কিভাবে সম্ভব? তার বিস্মিত হওয়া কথা ছিল, কিন্তু তিনি মুগ্ধ দৃষ্টিতে মেয়েটার দিকে চেয়ে রইলেন। আসমা বেগম কৌতূহলী হয়ে কণ্ঠে মেয়েটাকে প্রশ্ন করলেন, কে তুমি মা? কোথায় থাকো? মুহূর্তেই মেয়েটার মুখ মলিন হয়ে গেল। মেয়েটা এমনভাবে বান করলো যে আসমা বেগমকে তার চেনা উচিত ছিল। সে অনেকটা অভিমানী কণ্ঠে বলল, আপনি আমাকে চিনবেন না, আপনি এই অপারেশনটা করবেন না, বাচ্চাটাকে পৃথিবীতে আনবেন। এবার আসমা বেগম মুখ ফ্যাকাশ হয়ে গেল। তিনি বললেন, কে তুমি? মেয়েটা শান্ত গলায় উত্তর দিল, আপনার গর্ভে যে আছে আমি সেই। আসমা বেগম ভয় পেয়ে গেলেন। কথাটা শুনে বিস্মিত হয়ে গেলেন। কথার অর্থ কিছুই তিনি বুঝতে পারলেন না। তিনি বিস্মিত মায়ার চোখে মেয়েটার দিকে তাকিয়ে চেয়ে রইলেন। মেয়েটা এবার বলল, আমি আপনারই পরিচিত, আপনি আমাকে খুব ভালো করে চিনেন, মনে করে বলুন দেখি। আসমা বেগম তখন নীরব। মেয়েটা এবার একটু হেসে বলল, আমি আপনারই মেয়ে হই। আসমা বেগম এবার বললেন, আমারই তো কোনো মেয়ে নেই, আমার শুনতে একটা সন্তান, সে আমার ছেলে, তুমি আমার কেউ না। মেয়েটার চোখ এবার চলচল করছে। বিষাদ মাখা চেহারা কণ্ঠে কণ্ঠে বলল, হে নেই, কিন্তু থাকতে পারবো একটা মেয়ে। আপনার কণ্ঠে হয়তো দেখতে তার বয়স হয়তো 30 হবে। সে আপনার ছেলের মতোই আপনাকে মা বলে ডাকতো। তুমি হয়তো বলছো তোমার ছেলে মেয়ে একটা সংসার করছে, কতটা সুন্দর জীবন হতে পারে আপনারই মেয়ের। মেয়েটির কথার আগামাতা কিছুই তিনি বুঝতে পারলেন না।
তিনি কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটিকে বললেন, কে তুমি মা? আর তখনই ঘরের আলো জ্বলে উঠল। রিফাত উপলব্ধি করলো, আসমা বেগমের প্রশ্ন করলো, কার সঙ্গে কথা বলছো মা? আসমা বেগম চারপাশে তাকিয়ে দেখলেন ঘরে রিফাত ছাড়া আর কেউ নেই। তিনিও একটু তথমত হয়ে গেলেন, রিফাতের কাছে পানি চাইলেন। রিফাত তাকে পানি দিল। এরপর তিনি বললেন, এমনি এমনি নিজের সঙ্গে নিজেই কথা বলছিলাম, তুই যা ঘুমিয়ে পড়। রিফাত করুণ সুরে বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে, আমি তো আসি। আসমা বেগম একটি মুচকি হাসলেন। রিফাত চলে গেল। ঘরে আলো জ্বলছে, বিছানায় গা লাগিয়ে আসমা বেগম চোখ বন্ধ করে ফেললেন, গভীর চিন্তার জগতে প্রবেশ করলেন। এভাবেই যেন চোখ বন্ধ করতে হয়। কত সুন্দর চলছিল তার জীবনটা, হঠাৎ সব এলোমেলো হয়ে যাচ্ছিল। একটু আগেই সেই মেয়েটা কি অদ্ভুত কথা বলছিল তাকে। মেয়েটার এই অদ্ভুত কথাটি উচ্চারিত বাক্যে আসমা বেগমের অতীতের কথার স্মৃতি জেগে চলছিল। সেগুলো জাগতে চাইছিল না, তবে যাদের জাগার কথা ভাবছেন আজ তার নাম ওই মেয়ে থাকতে পারত। আসলেই কি পারত? আচ্ছা, ও কি হারিয়ে যান? বয়স ক্রিকেশ আগের ঘটনা এটি। তখন তিনি অনার্স 3য় বর্ষের ছাত্রী। 2 বছর প্রেম চলছিল তাদের। তিনি বেশ আধুনিক মেয়ে ছিলেন, যার সঙ্গে তার প্রেম ছিল সে এই প্রকৃতির। তাদের প্রেম মন ছুঁয়ার, শরীর পর্যন্ত ছুঁতে গিয়েছিল। মাঝে মাঝেই তারা প্রেমিকার সাথে যেত হোস্টেলে। জীবন তার স্বাধীন জীবন। এমন এক সময় তিনি বুঝতে পারলেন তিনি অন্তঃসত্ত্বা। তার প্রেমিককে তখন তিনি বিয়ের কথা বললেন। সে বলে তখনও তার লেখাপড়া শেষ হয়নি, তার দ্রুত বিয়ে করা বা সন্তান আনা তাদের উচিত না, গর্ভপাত করেই ফেলা ভালো। আসমা বেগম তখনই রাজি হয়ে যান। ব্রণের বয়স যখন 1.5 মাস, তখনই গর্ভপাত করা সন্তান হয়। সেই প্রেমের সম্পর্কটা আরও 1.5 বছর বিয়েরতে গড়ায়। তাদের বিয়ের 1 বছর পরই রিফাতের জন্ম। আসমা বেগম বেশ ভাবেন সেদিন গর্ভপাত না করিয়ে বাচ্চাটাকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নিলেন তিনি। রিফাতকে বাবাকে বুঝিয়ে বিয়েতে রাজি করান। সমাজের কথা চিন্তা না করলেও সে যদি বড় হয় তাহলে আজ তার বয়স 30-এর কাছাকাছি হতো। সে মেয়ে বা ছেলে যাই হোক, আজ তার রিফাতের মতন একটা সংসার থাকতো। তিনি শুধু শুধু একটা প্রাণকে ধ্বংস করেছেন, পৃথিবীর আলো বাতাসকে অধিক, যার সবার মতনই। তিনি এত বছর পর এইসব তিনি ভাবছেন কেন? এই মেয়েটা বা তার গর্বের এই অদ্ভুত সমস্যার কারণটা বা কী সম্পর্ক? এই মেয়েটার তরুণী একটা মেয়ে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েন তিনি। যখন চোখ খুললেন তখন অনেক বেলা। রিফাতের দুশ্চিন্তা সারাদিন কমল না। তার মনে হচ্ছে যে যত দ্রুত সম্ভব অপারেশনটা করে ফেলা উচিত। তিনি আসমা বেগমের অদ্ভুত আচরণে বেশ অবাক। রোজ রাতে চেঁচিয়ে উঠছেন, নাড়লে একটা কথা বললে যাচ্ছেন। আজ সকালে আসমা বেগমের সাথে নাস্তা করলেন, পরে চুপ করে ঘরে বসে রইলেন। রিফাত তার ঘরে গিয়ে অপারেশনের প্রস্তুতটা তুলতেই তিনি বেশ রেগে গেলেন। ধমক দিয়ে রিফাতকে ঘর থেকে বের হতে বললেন। আসমা বেগমকে এমন অদ্ভুত আচরণ করতে রিফাত কখনোই দেরি করে না। অবশ্য সে না দেরি করার কথা, এই রোগের তো আগে কখনো হয়নি তার। রাত 10টায় আসমা বেগম সারাদিন শুয়ে কাটিয়ে দিয়েছেন। তিনি রাতের জন্য যে সারাদিন ছটফট করেছিলেন কোনো এক অজানা কারণে। তার মনে হচ্ছে আজ রাত, গত রাতের মেয়েটা এখানে আসবে। এক অজানা অচেনা মেয়ের জন্য তার হঠাৎই এমন মায়া উঠল কেন তিনি নিজেও জানেন না। আলো নিভিয়ে নানান অদ্ভুত কথা ভাবতে ঘুমানোর প্রস্তুতি নিলেন তিনি। ঘুমও চলে এলো। মধ্যরাতে আবার মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়ছে। বুঝতে পেরে শিউরে উঠেন আসমা বেগম। সেই ভয়ঙ্কর আগুনের মতন জুলজুল লাল চোখ দুটা জোড়ানো, ক্রব্ধ দৃষ্টিতে চেয়ে আছে জ্বালানোয় আলোয়। বাকিটা মুখটা যেন একটা ওড়না দিয়ে ঢাকা, তো বোঝাই যাচ্ছে আর কিছুই না। আসমা বেগম অনেক সাহস সঞ্চয় করে মানবীর মুখটা দেখার জন্য ওড়না টান দিলেন। ওড়না খুলে তিনি হঠাৎ করে জঘন্য আলো যেন বেশ বেড়ে গেল। তিনি সেই আলো স্পষ্ট মেয়েটির মুখ দেখলেন। মেয়েটাকে দেখে পুরোই আটকে উঠলেন। এমন কুৎসিত আর বিসর্জ দেখতে যেন মানুষ হতে পারে তার ধারণার বাইরে ছিল।
পুরো মুখের জায়গার মাংস খেয়ে গেছে, কিছু জায়গা শুকিয়ে যাওয়ার রক্তয় কালো দাগ। চেহারা এই অবস্থা হওয়ার পরও তিনি স্পষ্ট বুঝতে পারলেন গত রাতে যে অপরূপী রূপবতী মেয়েটি তার বিছানায় বসেছিল, সেই মেয়েটি একজনই আসমা বেগমের চেনা লোকের মতন। উদ্বিগ্ন হয়ে বললেন, তোমরা এই অবস্থা হলো কি করে? সেই গত রাতের মেয়েটির কণ্ঠে মেয়েটি পাল্টা প্রশ্ন করলো, আপনি আমাকে চিনতে পেরেছেন? আসমা বেগমের মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ চিনতে পেরেছি, তুমিই তো সেই গত রাতে এসেছিলে। মেয়েটা তার ভয়ঙ্কর চেহারায় আর কঠিন ভাব ফুটিয়ে তুলল, এই চেনা না, আপনার সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। আসমা বেগম কিছুই বুঝতে না পেরে কৌতূহলী হয়ে মেয়েটার দিকে চেয়ে রইলেন। মেয়েটা এবার কঠিন কণ্ঠে বলল, আমি আপনার মেয়ে। বলছিলাম না গতকাল আজ থেকে 30 বছর আগে গর্ভপাত করিয়েছিলেন, আমি আপনার সেই মেয়ে। কথাটা শুনে আসমা রীতিমতো চমকে উঠলেন। মুখ থেকে অফুরন্ত শব্দ বের হয়ে এলো, বিড়বিড় করে বললেন, না